জিসান দৌড়ে গিয়ে তিশাকে জড়িয়ে ধরে আর তিশা তিশা বলে ডাকতে থাকে। হঠাৎ জিসানের মাথায় ভারী কিছু দিয়ে কেউ বাড়ি মারে আর জিসানও সেখানে অজ্ঞান হয়ে যায়। এই কাজগুলো সকালের ওই ছেলেগুলো করছে, ওদের টার্গেট ছিল শুধু তিশা। ওরা চাইছিল তিশা যাতে আর কাউকে মুখ দেখাতে না পারে এমন ব্যবস্থা করবে। ওরা তিশাকে ধর্ষণ করতে চাইছিল, কিন্তু জিসান এসে পড়ায় ওদের সব প্ল্যান নষ্ট হয়ে যায়। তাই এখন জিসানকেও ওরা শায়েস্তা করতে চায়। কি রে কি কর্মু এখন, মাইয়াডার লগে এই শালাও আইসা পড়ছে। ওই তিনজনের মধ্যে একজন বলল। মেম্বারের পোলার নাম ছিল সাকিব। শকিব বলে উঠল, শোন দুইডা হারে একসাথেই শায়েস্তা কর্মু, দেখ কাল কি খেলা হয়। এই কথা বলে তিনটাই হেসে উঠল। অন্যদিকে জিসান ও তিশা দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। কাল এক ভয়াবহ সকাল হবার অপেক্ষায়। অনেক রাত পর্যন্ত হলুদের অনুষ্ঠান চলেছে। এদিকে রায়হান এতই ব্যস্ত ছিল যে তিশার কথা ওর মনেই ছিল না। কিছু মেহমান চলে গেছে আর কিছু মেহমান বাসায়ই রয়ে গেছে। ক্লান্ত শরীরে যে যেখানে জায়গা পাইছে ঘুমিয়ে পড়েছে। বাড়ি ভর্তি এখনো মেহমান আছে। রায়হানও সোফায় বসার সাথে সাথে শরীরটা ছেড়ে দিছে, তাই সেও সোফায় ঘুমিয়ে পড়েছে। আসলে রায়হান ভাবছে তিশা ও জিসান হয়তো বাড়ির কোথাও না কোথাও ঘুমিয়ে আছে, এখন কাউকে সে ডিস্টার্ব করতে চায় না। আজ বিয়ে বলে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। সীমা উঠেই আগে তিশাকে খুঁজতে লাগল, কারণ তিশা কাল অসুস্থ ছিল আর কাল রাত থেকেই ওকে আর দেখেনি সীমা। পুরা বাড়ি সীমা তিশাকে খুঁজল কিন্তু পেল না। সীমার সাথে তিশার মামা মামিও খুঁজতে লাগল। সীমা দৌড়ে গিয়ে রায়হানের কাছে গিয়ে রায়হানকে ঘুম থেকে উঠার জন্য ডাকতে লাগল। এই রায়হান ভাই, ভাই, এই ভাই উঠ। রায়হান ঘুম ঘুম চোখে সীমাকে বকতে লাগল। কি রে কি হইছে, এত সকাল সকাল ডাকলি কেন? আরও একটু ঘুমাতে দে। সীমা চিৎকার দিয়ে বলল, ভাই তিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল রাতের পর থেকে কেউ ওকে দেখেনি। তুমি জানো ও কই? রায়হানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলস তুই? তিশা তোর সাথে ছিল না? ঘুম থেকে লাফ দিয়ে উঠে, না ভাইয়া, হলুদ শেষ হবার আগেই ও চলে আসছে বাসায়। ওর শরীর ভালো লাগছিল না বলে। কি? রায়হান লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। আমি ভাবলাম ও তোর সাথে আছে তাই রাতে আর খোঁজ নি নাই। আমারই ভুল ছিল। ও ও খোদা। রায়হান পাগলের মতো চারদিক তিশাকে খুঁজতে লাগল। বাড়ির বাকি মানুষগুলোও খোঁজা শুরু করে দিল। হঠাৎ রায়হানের জিসানের কথা মনে পড়ল। সবাই আছে কিন্তু জিসান নাই এখানে। জিসান কি তিশাকে খুঁজতে গেছে নাকি ও গায়েব? সীমা, এই সীমা জিসানকে দেখছোস? না ভাইয়া, কাল রাতের পর থেকে আমি জিসান ভাইকেও আর দেখিনি। এমনকি সকালও কোথাও পাওয়া যায়নি। রায়হান যেন পুরো পাগল হয়ে যাবে এখন। একদিকে তিশা আরেকদিকে জিসান। দুজনেই ওর কাছের মানুষ, আর দুজনকেই ও যেন হারিয়ে ফেলেছে মনে হয়। পুরো বিয়ে বাড়ি এখন মরাবাড়ির মতো হয়ে গেছে। হঠাৎ বাড়িতে গ্রামের কিছু মুরব্বি এসে হাজির হলো। এরা আসলে সকলেই গ্রামের মেম্বার আর চেয়ারম্যান সাহেবের চামচা। শফিক স্যার মানে তিশার মামাকে উনারা দেখতে পারে না। এর আগেও কয়েকবার চেষ্টা করেও শফিক স্যারকে গ্রাম ছাড়া করতে পারেনি। তাই এবার ও অনেক প্ল্যানিং করে আবার আসছে তিশার মামাকে অপমান করতে। এদের দেখেই শফিক সাহেব বুঝতে পারল কেন এরা এসেছে। শফিক সাহেব রায়হানকে চুপ থাকতে ইশারা দিল। মুখ বন্ধ থাকলেও চোখ যেন কোনো বাদ মানছে না রায়হানের। শফিক সাহেব গিয়ে সৌজন্যতা বজায় রাখতে জিজ্ঞেস করল, আরে আপনারা এত সকাল সকাল এখানে কি মনে করে? শফিক স্যার কি হুনতাছি আমরা আপনার বোনের মাইয়াটা নাকি কাইল রাত থেকে গায়েব?
তো কই গেছে কিছু জানতে পারছেন? অন্য একজন বলে উঠল, কই আর যাইব, মনে হয় রাইতে কারো লগে ভাইগা গেছে। মাইয়াটার চালচলন তেমন ভালা ছিল না, গত 2 দিন যা দেখলাম। মুখটা একটু বাকিয়ে কথাগুলো বলছে। তাদের সাথে আরও একজন, শুনলাম যে পোলাডার লগে ভাগছে ওইডা নাকি রায়হানের বন্ধু। ছি ছি, ভাবতেও ঘৃণা লাগছে। কেমনই করল? এখন সীমার কি হইব শফিক সাহেব? পোলার বাড়ি যদি জানে মায়ার বোন রাতে কারো লগে ভাইগা গেছে, তাহলে এই বাড়িতে উনারা রিশতা করতে কোনোদিনও আইব না। রায়হান এখন রেগে গেল। একও তো বোনকে পাচ্ছে না, তার উপর এদের এই ধরনও কথা। নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারল না, চিৎকার দিয়ে উঠল, খবরদার আমার বোনকে নিয়ে আর একটা খারাপ কথাও আমি শুনতে চাই না। শফিক সাহেব রায়হানকে ধৈর্য ধরতে বলল, না হলে সব শেষ হয়ে যাবে। দেখুম আগে তিশাকে খুঁজা খুব জরুরি, আগে ওকে খুঁজে পাই, তারপর কি হইছে ওদের মুখ থেকেই শোনা যাবে। অন্যদিকে জিসানের জ্ঞান ফিরল। বাহিরের সূর্যের আলো জানালার ফাঁকগুলো দিয়ে ভেতরে প্রবেশ করছে। চারদিকে পাখির কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। জিসান অনেক কষ্টে চোখগুলো খুলতে চেষ্টা করছে। মাথাটা খুব ব্যথা করছে। হঠাৎ জিসানের খেয়াল হলো কাল রাতে পেছনে দিয়ে কেউ ওকে মাথায় মেরেছে। তার ব্যথা এখনও অনুভব করছে। হঠাৎ জিসানের তিশার কথা মনে পড়ল। জিসান চোখ খুলে তিশাকে নিজের বুকের উপর পেল। জিসান লাফ দিয়ে উঠে তিশা তিশা করে ডাকতে লাগল। জিসানের অনেক ডাক তিশার জ্ঞান ফিরে এলো। তিশা মাথাটা ধরে চারদিক তাকিয়ে ভাবতে লাগল ও কোথায় এখন। কারণ কাল বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে কেউ তিশার হাত ধরে ফেলে। তিশা ঘুম ঘুম চোখে সাকিবকে দেখতে পায়। আর তখনই জ্ঞান হারায়। কিন্তু এ কি জিসান ভাই, আপনি এখানে কেন? আর আমি কোথায়? আমার মাথাটা অনেক ব্যথা করছে। চোখগুলো খুলতেও অনেক কষ্ট হচ্ছে। সব বলবো। আগে এখান থেকে বের হতে হবে আমাদের। কাল রাত থেকে আমরা এখানে, রায়হান মামা মামি সবাই মনে হয় খুঁজছে আমাদের। উঠো, কষ্ট করে দাঁড়াবার চেষ্টা কর। জিসান তিশাকে ধরে উঠালো। জিসান দেখল দরজাটা এখনো খোলা বাহির থেকে। তাই ও আর 1 মিনিটও ওখানে না থেকে তিশাকে সাথে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগল। যত বাড়ির কাছে আসছে চিল্লানো আর চেঁচামেচির শব্দ শুনতে পারছে জিসান। জিসান বুঝতে পারল কিছু একটা হচ্ছে বাড়ির ভেতরে, তা না হলে কেউ আমাদের না খুঁজে এমন চিল্লাচিল্লি কেন করছে। জিসান মনে মনে ভাবছে, আল্লাহ তুমি সাহায্য করো এ বিপদ থেকে রক্ষার জন্য। এই দিক দিয়ে রায়হানের সাথে গ্রামের কিছু মানুষের সাথে তুমুল লড়াই লেগে গেছে। সবাই তিশার নামে আজেবাজে কথা বলছে বলে। জিসান বাড়ির ভেতরে ডাক ঘাবড়ে যায়। বাড়ি ভর্তি মানুষ দেখে পরিস্থিতি বুঝার চেষ্টা করছে। কি হচ্ছে এসব? এত মানুষ কেন এখানে? জিসান একটু জোরেই রায়হানকে ডাক দিল। ডাকের সাথে সাথে বাড়ি ভর্তি মানুষ পেছনও তাকিয়ে দেখল তিশা ও জিসান দাঁড়িয়ে আছে। তিশা ঠিকমতো দাঁড়াতেও পারছে না, জিসান ধরে রাখছে। রায়হান দৌড় দিয়ে তিশাকে এসে ধরল। তিশা, এই তিশা, কি হইছে তোর? এই অবস্থা কেন? বল বল কিছু। তিশা শুনতে তো পারছে কিন্তু কিছু বলতে পারছে না। ক্লান্ত আর ঘুম ঘুম চোখে চারদিকে তাকিয়ে দেখে সব মানুষ তার দিকে তাকিয়ে আছে। আসলে তিশা বুঝতে পারছে না কেন। তিশার পুরো শরীর কাঁপছে। কিছু বলতে চাইছে কিন্তু ভয় কিছুই বলতে পারছে না। সবাই তিশাকে কেমন নড়ে যেন দেখছে। জিসান বুঝার চেষ্টা করছে সবাই তিশাকে দেখে এমন করছে কেন। হঠাৎ জিসান তিশার দিকে একটু ভালো করে তাকালো, দেখতে পেল তিশার ব্লাউজটা কিছুটা ছিঁড়া। ঠোঁটের লিপস্টিক আর কাজলটাও ছড়ানো। শাড়ির কুচিগুলোও ঠিক না। জিসান এবার বুঝতে পারল কেন সবাই তিশার দিকে আর চোখে তাকিয়ে আছে।
এদিক দিয়ে রায়হানকে জড়িয়ে ধরে তিশা কাঁদতে লাগল কিন্তু কিছু বলছে না। কি আর বলবে ও? কেউ কি ওর কথা বিশ্বাস করবে? জিসান মামি আর সীমাকে ইশারা করল তিশাকে ঘরে নিয়ে যেতে। গ্রামের কিছু মহিলা বলাবলি করা শুরু করে দিল, দেখছস মাইয়ার কাম, লজ্জা শরমের মাথা খাইছে মনে হয়। সারা রাই তাকামকুকাম কইরা মুখ কালা করছে। মামা মামি তো দূরহে থাহুক বইন্ডার কথাও চিন্তা করে নাই। এখন আবার এই মুখ হবাইরে দেহাইতে আইছে। তিশা সব শুনতে পাচ্ছে আর চোখ দিয়ে অশ্রু ফেলছে। জিসান সব রায়হানকে খুলে বলল। রায়হান স্তব্ধ হয়ে পড়ল। কি হলো এক রাতে? এত কিছু হয়ে গেল আরও রাতে বেঘরে ঘুমিয়েছিল। এখন কি হবে? কিভাবে গ্রামের এই অশিক্ষিত মূর্খ মানুষগুলোকে বুঝাবে? জিসান রায়হানকে সান্ত্বনা দিল, এত ভাবছিস কেন? আমি এখন এসে পড়েছি, তুই একা না। চল দেখি কে কি বলছে। সবার প্রশ্নের উত্তর আমি দেব। তিশার মামাকে সবাই অনেক অপমান করছে, লোকটা নীরবে সব শুনছে। সীমার বিয়ে ও নাকি এরা আর হতে দেবে না, গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। ব্যাস, খুব জোরেই শব্দটা করেছে জিসান। জিসানের এ ধরনের আচরণে উপস্থিত সবাই অবাক। তাদের সামনে এসে বলল, সমস্যা কি আপনাদের? একটু খুলে বলবেন। আর আপনারা এই বিয়ে বাড়িতে এসে এত চেঁচামেচি কেন করছেন? কি জানতে চান আমাকে বলুন, আমি বলবো। কেন এই নির্দোষ মানুষকে অপমান করছেন? এতক্ষণে চেয়ারম্যান সাহেবও এসে হাজির হইছে। সব কিছু শুনল সবার থেকে। দেখছেন চেয়ারম্যান সাহেব আফনের সামনেই কেমন বেহায়ার মতো প্রশ্ন করছে। এত বড় কুমাম কইরা এখন ভালা সাজতেন আসছে। জিসান আবার বলে উঠল, কি কুমাম আমরা করছি একটু খুলে বলবেন। গ্রামের সব মানুষের সাথে জিসানের অনেক তর্ক হচ্ছে। এইসব কিছু তিশা ঘরে বসে শুনছে। আর ভয়ে হাত পা কাঁপছে তিশার। কি করবে, কি হবে, এই ভেবে তিশা অস্থির হয়ে পড়ছে। আর জিসান সবাইকে বুঝানোর অনেক চেষ্টা করছে। কিন্তু সবাই তিশা আর ওর নামে নোংরা নোংরা কথা বলছে, যা জিসানের সহ্যেরও সীমা পার হয়ে যাচ্ছে। রায়হান ও শফিক, তিশার মামা ও সবাইকে বুঝাবার ব্যর্থ চেষ্টা করছে। একসময় জিসান ধৈর্যহারা হয়ে সবাইকে বলল, তিশা আমার বিবাহিত স্ত্রী, আর স্বামী স্ত্রী একসাথে সারা রাত যদি ছিল এতে আপনাদের কোনো সমস্যা হতে পারে না বলে মনে করি। কিছু বুঝতে না পেরে মিথ্যা কথা বলল, কারণ বিপদ আসলে মাথায় তখন কোনো ভালো বুদ্ধি আসে না। জিসানের এ কথায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। রায়হানও কিছু বুঝতে পারল না, জিসান এটা কি বলছে। রায়হান ভালো করেই জানে এটা মিথ্যা কথা, কিন্তু এত বড় মিথ্যা কথার পরিণাম কি হবে। উপস্থিত সবাইকে চুপ থাকতে দেখে জিসান বলল, তিশা আর আমি একজন আরেকজনকে ভালোবাসি। কিন্তু রায়হান যদি না মানে, তাই আমরা লুকিয়ে বিয়ে করে ফেলেছি, আর রায়হান ও এই ব্যাপারটা জানে না। সময় হলে ওকে বলতাম, কিন্তু আজ পরিস্থিতির কারণে বলতে হলো। জিসান একটু রায়হানের দিকে তাকিয়ে সরি বলল। রায়হান এখনো অনেকটা শকটের মধ্যে আছে। এর মধ্যে অনেকে বলল, আমরা মানি না, এডা মিছা কথাও তো হইতে পারে। কেমনে মানুম এই ছাড়া ছ্যারি জমাই বউ? সবাই প্রমাণ চায়। এই বিবাহের কি প্রমাণ আছে? তখন মেম্বার ও জিসানের উদ্দেশ্য বলে উঠল, তোমার কাছে কি সাক্ষী আছে তোমরা জমাই বউ? জিসান কিছুটা ভেবে উত্তর দিল, দেখুন প্রমাণ ঢাকায়, আমি কি প্রমাণ পকেটে নিয়ে ঘুরি? আমাকে কালকের দিন সময় দিন। কিন্তু উপস্থিত কেউ জিসানকে একদিনও সময় দিতে রাজি হল না। তাই জিসান রেগে সবাইকে জিজ্ঞেস করল, ঠিক আছে, আপনারাই বলুন কি করলে বিশ্বাস করবেন। তিশা আমার বউ। একটি সময় পেলে জিসান কোনো না কোনো পথ বের করতে পারত এই বিপদ থেকে বাঁচার জন্য,
কিন্তু এখন মেম্বার সবার সাথে যুক্তি পরামর্শ করে জিসানকে বলল, আমাগো গ্রামে এমন ঘটনা ঘটলে এটা ক্ষমা কোনোভাবেই করা হয় না। ছেলে মেয়ে উভয়কেই শাস্তি পেতে হয়। শফিক স্যার তা ভালো করাই কইতে পারব, কিন্তু তোমরা যেহেতু জামাই বউ, তাহলে তোমাগো শাস্তি দিতে চাই না। শুধু কারো যাতে মনে কোনো সন্দেহ না থাকে তার জন্য তোমারে সবার সামনে আবার বিয়ে করতে হইব তিশা ডাহারে। তাহলে আর কাউরও কোনো সমস্যা হইব বলে মনে হয় না। আবার বিয়েটার কি দরকার? জিসান: আরে মিয়া, আমরা তো তোমারই বউর লগে বিয়া দিমু, অন্য মায়ার লগে না। নিজের বউরে একবারের জায়গায় দুইবার বিয়ে করবে, তাতে সমস্যা কি? শুনো, আর কোনো কথাই শুনতে চাই না। তাড়াতাড়ি বিয়াডা কইরা আমাগো বিদায় করো। জিসান রায়হানের দিকে তাকালো। রায়হান ও অসহায়ের মতো জিসানের দিকে তাকালো। এই তাকানোর অর্থ অনেক কিছুই বলে দিচ্ছে। রায়হান ভাবছে, জিসান পরিস্থিতি সামাল দিতে মিথ্যা তো বলে দিল, কিন্তু এখন কি হবে? বিয়েটা কি করতে রাজি হবে তার বোনের সম্মান বাঁচাবার জন্য? জিসান সবাইকে বলল, ঠিক আছে, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, এখনই হবে। রায়হান সীমা আর মামিকে বলো তিশাকে তৈরি করতে। উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, আপনারা কিছু মনে না করলে আমিও একটু জামাটা চেঞ্জ করে আসি। মেম্বার ও বলে উঠল, হোয়াও বাজান, পাক পবিত্র হয়ে আসো, এতক্ষণে আমরা সব রেডা করি। কি বলো সবাই? হু হো, ঠিক কইছেন। রায়হান ভেতরে গেল তিশার কাছে। তিশা সব শুনেছে ঘরে বসে, তারপরও রায়হান অনেক বুঝালো তিশাকে, কারণ এই মুহূর্তে আর কোনো উপায় নাই। শুধু তিশা নাসিমার জীবনও নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা না হয়। তিশা ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদল, কিছুই বলতে পারল না। বোন, যা কাদার এখনই কেঁদে নে, বাহিরে একদমই কাঁদবি না, বাহিরের সবাই জানে তোর বিয়ে হয়ে গিয়েছে। তোকে এভাবে কাঁদতে দেখলে সবাই সন্দেহ হবে। বোন আমার, শোন, আমার দিকে তাকা। তিশা মাথা উঠিয়ে ওর ভাইয়ের দিকে তাকালো। তোর মনে হয় আমি এমন কোনো ডাসিশন নিব যা তোর জন্য ভালো হবে না? আমার প্রতি বিশ্বাস আছে। তিশা মাথা নেড়ে হ্যাঁ জনাব দিল। শোন জিসান অনেক ভালো একটা ছেলে, আমি চাইলেও তোর জন্য এমন ছেলে খুঁজে আনতে পারতাম না। ও বেঁচে থাকতে তোর ক্ষতি কোনোদিনও হতে দেবে না, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে, যেমন আজ করছে। তুই অনেক ভাগ্যবান তিশা, জিসান তোকে বিয়ে করতে রাজি হইছে। একদিন তুইও বুঝবি। আচ্ছা বাদ দে, সীমা তিশাকে রেডা কর তাড়াতাড়ি। এই কথা বলে রায়হান চলে গেল বাহিরে। জিসান গোসল করে নতুন আরেকটা পাঞ্জাবি পরে নিল। তিশাকে জিসান ভালোবাসে, তাই তিশাকে বিয়ে করতে ওর কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে বিয়ে করার কথা কখনো চিন্তা করেনি। জিসান আগে তিশার মনে জায়গা করতে চাইছিল, কিন্তু পরিস্থিতির শিকার এখন সবাই। মনে মনে ভাবছে জিসান। তিশার মনের অবস্থা ও ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না। জিসান বের হয়ে দেখল কাজী এসে সব রেডা করে বসে আছে। তিশাকে আনতে রায়হান গেল। জিসান একটা চেয়ারে বসে আছে, কনে আসছে কেউ বললে। জিসান পেছনে তাকায়, তিশা একটা লাল শাড়ি পরছে, হাতে কিছু চুড়ি, আর ঠোঁটে একটু লিপস্টিক, চুলগুলো ছাড়া। হয়তো সীমা জোর করে এগুলো লাগিয়ে দিয়েছে। ঠিক নতুন বউয়ের মতোই লাগছে তিশাকে। জিসানের পাশের চেয়ারে তিশাকে বসালো। রায়হান ঠিক ওর বাসেই বসল। তিশা মাথাটা নিচা করে বসে আছে। কিছুক্ষণ পর কাজী কবুল বলতে বলে তিশার চোখ দিয়ে অজান্তে এক ফোঁটা জল পড়ে। রায়হান বুঝতে পারে, তাই তিশার হাতটা গিয়ে ধরে। তিশা মাথাটা উঠিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে কবুল বলে। এরপর জিসানও কবুল বললে বিয়েটা ওখানেই সম্পূর্ণ হয়। রায়হান তিশাকে ঘরে নিয়ে যা। এখন তো আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো সমস্যা না থাকে, তাহলে দয়া করে এখন আপনারা সবাই আসতে পারেন।
আমার বোনের আজ বিয়ে, আর আমাদের অনেক কাজ আছে, এমনই সব কিছুতে দেরি হয়ে গিয়েছে। আশা করি আমার বোনের বিয়েতে আপনারা কোনো সমস্যা করবেন না। সবাই বিয়েতে এসে আমার বোনকে দোয়া করে যাবেন। জিসান কথাটা বলে ঘরে গিয়ে সোফাতে বসে পড়ল। তিশার মামাও সবাইকে বিদায় দিয়ে ঘরে এসে বসল। রায়হান দৌড়ে গিয়ে জিসানকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগল। জিসান রায়হানের এমন আচরণে কিছুটা অবাক হয়ে গেল। আর রায়হানকে কোনোদিনও কাঁদতে দেখেনি জিসান। রায়হান খুব শক্ত প্রকৃতির মানুষ, সহজে ইমোশনাল হয় না, আর সে মানুষ আজ কাঁদছে, তার মানে অনেক। তিশা দরজায় দাঁড়িয়ে সব দেখছে। জিসান রায়হানকে জোর করে ছাড়াল। হে ব্রো, কি হলো, তুই কাঁদছিস কেন? আরে আমাকে বল। রায়হান জিসানের হাত দুটো ধরে বলল, তুই জানোস না জিসান, তুই আজ আমাদের কি উপকার করলি। তুই শুধু তিশাকে না, সীমার জীবনটাও নষ্ট হতে বাঁচালি। আজ আমাদের পুরো পরিবারকে তুই এই বিপদ থেকে উদ্ধার করলি, তোর ঋণ শোধ করার মতো না। তিশার মামা মামিও কাঁদতে লাগল। আসলেই তারা আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, শুধু জিসান এর কারণে। জিসান এবার একটু রেগে গেল। থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দিব, কি সব উল্টা পাল্টা কথা বলছস, তোর মাথা কি ঠিক আছে? আর তোর এসব কথা বলার সাহস হলো কি করে? আরেক দিন যদি দেখুম তুই এসব ঋণ ফিনের কথা বলছস, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ করে দেব। রায়হান হেসে জিসানকে আমার জড়িয়ে ধরল। বন্ধুত্বের সম্পর্কটাই এমন, এখানে নো সরি আর নো থ্যাঙ্কু। জিসান মামা মামির কাছে গিয়েও মামা মামিকে সান্ত্বনা করল। আরে অনেক হইছে কান্নাকাটি আর না, রাতে বরপক্ষ আসবে, বাসায় অনেক কাজ আছে, তাই সবাই কান্নাকাটি বাদ দিয়ে কাজে নেমে যাও। সবাই হেসে উঠল। জিসানের চোখ হঠাৎ তিশার দিকে পড়ল। তিশার মুখে এখনো হাসি নাই। রায়হান, জিসান, হুম্মম, তিশা কাল রাত থেকে না খাওয়া, তুই খাইয়ে দে ওকে, তোকে ও মানা করতে পারবে না। জিসান, বাবা তুমিও খেয়ে নেও কিছু, তুমিও তো খাওনি সেই কাল থেকে। তিশার মামি, ঠিক আছে মামি চলুন। তারপর কাজও আছে অনেক। আজ সীমার বিয়ে, চারদিকে অনেক মানুষের আগমন। অতিথি আপ্যায়নে সবাই ব্যস্ত। জিসান ও রায়হানও খুব ব্যস্ত। কিছুক্ষণ পর বর ও আসবে। তাই এই সময় সবাই যে যার কাজ নিয়ে মগ্ন। এদিক দিয়ে সীমা অনেক চেষ্টা করেও তিশাকে রেডা করতে পারল না, সে ঘরের বাহিরে কিছুতেই যাবে না। ঘর ভর্তি মানুষ বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে। আর বাড়ির চারপাশের লাইটগুলোর দিকে তাকিয়ে আছে। কত আনন্দ করবে বোনের বিয়েতে, কত কিছু করবে, সীমার হবু হাসবেন্ডা কিভাবে ঝালাবে সবই ভাবা ছিল, কিন্তু এখন সব শেষ। একটা ঝড় এসে মনে হয় তিশার সব স্বপ্নকে লণ্ডাভণ্ডাকড়ে দিয়েছে। তিশা কিছুতেই লোকজনের সামনে যেতে চায় না, মনে হয় সবাই ওর দিকে আর চোখে দেখছে, আর হাসছে। এসব মনে মনে ভেবেই চলছে। সীমা বারবার রায়হানকে ফোন দিচ্ছে, কিন্তু রায়হান মানুষের ভিড়ে ফোনের শব্দ শুনতে পেল না। তাই বাধ্য হয়ে জিসানকে ফোন দেয়। হে মা, আমরা কালই রওনা দেব। তুমি চিন্তা করো না, এসে তোমাকে ফোন দেব। ওকে মা, এখন রাখি, পরে কথা বলল। আল্লাহ হাফেজ বলে ফোনটা কাটার সাথে সাথেই সীমার ফোনটা এলো। হ্যালো সীমা, বলো। জিসান, হ্যালো ভাইয়া, আপনি কি ব্যস্ত? না, বলো, কিছু লাগবে? জিসান, আসলে ভাইয়া তিশাকে কিছুতেই রেডা করাতে পারছি না, ও নাকি বেরি হবে না, মন খারাপ করে ছাদে বসে আছে। রায়হান ভাইকে ফোন দিলাম, সে মনে হয় ব্যস্ত তাই ফোন ধরছে না, আপনি একটু দেখুন না ওকে রাজি করাতে পারেন কিনা। প্লিজ ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি দেখছি। জিসান ছাদে গিয়ে দেখে তিশা ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। এখনো বিয়ের শাড়িটা পরে আছে।
দেখতে অপরূপ লাগছে তিশাকে, কিন্তু চোখ মুখ ফুলে আছে, হয়তো কাদার কারণে। তিশা, কি করছো সেখানে? এখনো রেডা হোসনি কেন? জিসান তিশার পাশে গিয়ে কথাটা বলল। তিশা এখনো চুপ। কি রে, কথা বলবি না? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আমাকে কি ক্ষমা করা যায় না? দেখ, আমি জেনে এটা করেনি। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আই এম সরি তিশা। রাগ করিস না আমার উপর। দেখে কথা বলে জিসান তিশাকে নিজের দিকে ঘুরালে। তিশা জিসানকে হঠাৎ জড়িয়ে ধরে, আর জিসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে থাকে। জিসানও হতভম্ব হয়ে যায়। এই প্রথম তিশা নিজ ইচ্ছায় জিসানকে জড়িয়ে ধরেছে। জিসানের বুঝতে বাকি নেই তিশা খুব ভেঙে পড়েছে আজকের এই ঘটনার কারণে। যত তাড়াতাড়ি সম্ভব তিশাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। আমি নিচে যাব না, ওই লোকগুলো আমাকে নিয়ে আবার খারাপ খারাপ কথা বলবে, আমাকে নোংরা চোখে দেখবে। আমি আর নিতে পারবো না। আমার কি দোষ ছিল? আমি কিছু করিনি। তাহলে কেন ওরা আমাকে খারাপ বলছে? আমি সত্যি বলছি, আমি কিভাবে ওখানে গেলাম আমার কিছুই মনে নেই। ওরা আমার সাথে খারাপ কিছু করেছে কিনা তাও জানি না। এই কথাগুলো বলছে আর জিসানের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ছে। জিসান বারবার তিশাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তিশার মনের কষ্টটা একটু বেশিই ছিল। চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু সারাদিন ঘরবর্তী মানুষ থাকায় তিশা তার মনের কষ্টেগুলো প্রকাশ করতে পারেনি। তাই এখন জিসানকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি, চোখের পানির বাঁধ যেন ভেঙে গেছে। জিসান ও তিশাকে শক্ত করে জড়িয়ে আছে। জিসানের চোখ দিয়ে দুফোঁটা নোনা জল তিশার কপালে এসে পড়ে। তিশা বুঝতে পারে জিসানও কাঁদছে, তাই নিজেকে সামলিয়ে জিসানকে ছেড়ে দেয়। কিন্তু জিসান তিশাকে ছাড়ে না, ওকে বুকের মধ্যে শক্ত করে এখনো জড়িয়ে আছে। জিসান ছাড়ছে না বলে, আমি ঠিক আছি এখন, প্লিজ ছাড়ুন আমাকে। তিশার কথায় জিসানের ধ্যান ভাঙ্গে। কিছুক্ষণের জন্য সীমা আর মামামামির জন্য নিজের কষ্টটাকে একটু ভুলে যা। কথা দিলাম, যাদের কারণে তোকে কষ্ট পেতে হলো তারা সবাই কঠোর শাস্তি পাবে। শুধু কিছু ক্ষণের জন্য হলেও রেডা হয়ে নিচে আসো। কেউ তোকে কিছু বলবে না, আর যদি বলেও তাহলে তাদের সব প্রশ্নের উত্তরও আমি দেব। আমি থাকতে তোর গায়ে কেউ একটা আঙ্গুলও তুলতে পারবে না। আমার উপর বিশ্বাস আছে। তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। যা, সীমা বসে আছে তোর জন্য, তোকে ছাড়া ও বের হবে না। আমি ও আসছি একটু পর। তিশা নিচে নেমে সীমার রুমে চলে গেল। আর জিসান একটা সিগারেট ধরিয়ে ধোয়ায় নিজের কষ্টটা উড়িয়ে দিচ্ছে আজকের রাতের জন্য। কারণ তিশার চোখের পানি জিসানকে কুড়িয়ে খাচ্ছে। তাদের সবাইকে জিসান শাস্তি দিবে, কিন্তু আজ না কাল। যাদের কারণে তিশার আজ এই অবস্থা, কাউকে মাপ করবে না। সিগারেট শেষ করে জিসান নিচে গেল তিশার জন্য। তিশা আজ লেহেঙ্গা পরেছে, হালকা সাজেও খুব সুন্দর লাগছে। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিশার হাতটা ধরে বাহিরে নিয়ে গেল। এতক্ষণে বরপক্ষ এসে পড়েছে। তিশা ও জিসানকে একসাথে দেখে সবাই তাকিয়ে আছে, কারণ তাদের একসাথে অনেক সুন্দর লাগছে। তিশার পাশে জিসানকে দেখে কেউ কোনো কথাই বলেনি। আর সারা অনুষ্ঠানে জিসান তিশাকে এক সেকেন্ডের জন্যও ছাড়েনি। সারাক্ষণ ওর সাথেই ছিল। একসময় সীমার বিদায়ের সময় এসে পড়ল। সবাইকে ধরে সীমা কাঁদছে। তিশার জন্য সীমার সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। কারণ ওর বিয়েতে না আসলে হয়তো এমন কোনো কিছুই হতো না। সীমাকে বিদায় দিয়ে সবাই ঘরে এসে বসল। তিশার মামা মামি এখনো কাঁদছে। তিশা সবাইকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দিল। তিশা, জিসান ও রায়হান ড্রয়িং রুমে বসে আছে। তিশা সব গুছিয়ে রাখি সাজিয়ে
কাল সকাল হলেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই গ্রামে আর একদিনও থাকতে চাই না। রায়হান তিশাকে বলছে, এখন গিয়ে ঘুরি মা, কাল আবার অনেক জার্নি করতে হবে। ভাইয়ের কথা শুনে তিশাও রুমে চলে গেল। জিসান বসে বসে কি যেন ভাবছে। রায়হানের কথায় ধ্যান ভাঙল। কি রে, ঘুড়িমাবি না? চল, কাল আবার সকাল সকাল উঠতে হবে। মম, চল। জিসান, আজ সকাল। রায়হান ঘুম থেকে উঠে দেখে জিসান নাই। তাই ফ্রেশ হয়ে বাড়ির উঠানে বসে জিসানের জন্য অপেক্ষা করছে। ফোনটাও সাথে নেয়নি। হঠাৎ বাড়ির মেন গেটে নজর পড়লে জিসানকে দেখতে পায়। জিসান বাড়ির দিকেই আসছে দেখে রায়হান জিসানের সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে নিলি না কেন? কষ্ট যেহেতু আমাকে দিয়েছে তাই শাস্তি আমি নিজেই দিয়েছি। তোকে একা দেয়নি, আমার বোনকে ওরা অনেক কষ্ট দিচ্ছে, অপমান করছে, তাই আমারও অধিকার আছে ওদের শায়েস্তা করানোর। তুই ভুলে গেছিস রায়হান, তোর বোন এখন আমার বউ, আর আমার বউয়ের অপমানের বদলা আমি নিজেই নিতে পারি, আর কাউকে দরকার পড়েনি বলে তোকে নি নাই। তিশা ব্রাশ করতে করতে বাড়ির বাহিরে এসে দেখে রায়হান ও জিসান কথা বলছে। কি বলছে শোনার জন্য একটু কাছে আসলে হঠাৎ জিসানের শার্টের দিকে চোখ পড়ে তিশার। রক্ত! এত রক্ত কেন শার্টে? রায়হান ও জিসান দুজনেই বিচলিত হয়ে পড়ে তিশাকে দেখে। মুরগির রক্ত এগুলো। মামা মুরগি কাটতে দিছিল, জিসান মুরগি ধরতেই পারে না জানস, ছেড়ে দিচ্ছে কাটতে গিয়ে, তাই মুরগির রক্ত ওর শার্টে পড়েছে। তিশা ভ্রুটা কুঁচকিয়ে জিসানের দিকে তাকিয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না রায়হান এর কথা। জিসান তিশার সামনে গিয়ে বলল, ব্রাশটা ঠিকমতো কর, তা না হলে মুখের গন্ধে বাসের সবাই পলাবে। কথাটা বলেই জিসান রুমে চলে যায় ফ্রেশ হতে। ভাইয়ায়শো দেখছস কি বলে? দেখ আমাকে তোদের ঝগড়ার মাঝে ডাকবি না। রায়হান। জিসান ফ্রেশ হয়ে রক্ত মাখা শার্টটা ব্যাগে ভরে নেয় আর নতুন একটা শার্ট পরে নেয়। পেছনে ঘুরে দেখে তিশা দাঁড়িয়ে আছে, চোখে ওর অনেক প্রশ্ন। কি রে, কিছু বলবি? এগুলো মুরগির রক্ত না, মামাকে আমি জিজ্ঞেস করেছি। সত্যিই করে বলুন এগুলো কার রক্ত? জিসান প্যান্টের পকেটে হাত রেখে তিশার দিকে আঘাতে থাকে। তিশাও ভয় পেছনে ফিরতে ফিরতে দেয়ালে গিয়ে আটকে যায়। জিসান দেয়ালের দুদিকে হাত রেখে তিশাকে আটকে দেয়, যাতে তিশা পালাতে না পারে। কি জানতে চাস, রক্তগুলো কার? বলেছিলাম না, তোকে কেউ টাচ করলে তার হাত দুটা ভেঙে দিব। আর ওই কুকুরগুলোর কত বড় সাহস তোর দিকে নড় দিছে, তোকে বেহুশ করে ওখানে নিয়ে গেছে। তাই হাত ও পা দুটাই ভেঙে দিছি। আর ওরা তোর সাথে উল্টা পাল্টা কিছুই করেনি, তাই তাদের জানে মারেনি। কিন্তু তোকে কষ্ট দেওয়ার শাস্তি তো ওদের পেতে হবে, তাই না? তাই বলো আপনি এভাবে শাস্তি দিবেন? তিশা। হ্যাঁ, তোর দিকে কেউ নজর দিলে তাকে এভাবেই শাস্তি পেতে হবে। তাই তুইও এখন উল্টা পাল্টা চিন্তা করা বন্ধ করে দে। স্বপ্নেও অন্য কারো স্বপ্ন দেখিস না, তাহলে তোকেও জ্বালিয়ে দেব আমার ভালোবাসার আগুনে। মনে রাখিস তুই এখন শুধুই আমার। তিশার মুখে ভয়ের ছাপ দেখে জিসান তিশার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দিল। যা তাড়াতাড়ি রেডা হয়ে নে, কিছুক্ষণ পর আমরা রওনা দেব। তিশাও এক দৌড়ে ওর রুমে চলে গেল। জিসান, তিশা ও রায়হান সবাইকে বিদায় দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারা পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। জিসানও তিশাদের বাসায় গেল, কারণ তিশাদের বাসার গ্যারেজে হুন্ডাটা রেখে গিয়েছিল, তা নিতেই ওদের সাথে আসছে। রায়হান অনেক বলল ঘরে আসতে, কিন্তু আজ না পড়ে আসব। এখন বাসায় যাওয়া জরুরি বলে চলে গেল। তিশা ঘরে ডাকার সাথে সাথে তিশার মা তিশাকে ধরে কাঁদতে লাগল। কারণ রায়হান ফোন করে সব বলেছিল, যা যা হইছে।
তিশা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে গালে কতগুলো চুমো দিয়ে বলল, মা দেখো আমি ঠিক আছি। তুমি এভাবে কাঁদলে আমিও কেঁদে দেব কিন্তু। দেখো মা, কত দূর জার্নি করে এসেছি, আমার পেটে খরগোশ দৌড়াচ্ছে, খুব ক্ষুধা পাইছে। আচ্ছা আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে আসো, আমি এখনই খাবার রেডি করছি। তোর পছন্দের চিংড়ির মালাইকারি রান্না করছি। সত্যিই? তিশা: হুম। আগে আমার কথার জবাব দে। ভ্রুটা কুচকিয়ে তিশারকে রায়হান: কি তিশা? ক্ষুধা পেলে সবাই বলে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু তোর খরগোশ দৌড়াচ্ছে কেন? ইয়াক! তুমি জানো না আমি ইঁদুর একদমই সহ্য করতে পারি না। তাহলে আমার পেটে ইঁদুর কেন দৌড়াবে? আমার খরগোশ পছন্দ, তাই আমার পেটে খরগোশই দৌড়ায় ক্ষুধা পেলে। বুঝছ? তিশা মুখ ভেঙচিয়ে চলে যায়। আসলে রায়হান ইচ্ছা করেই ওর সাথে এমন করেছে, যাতে তিশার মনটা ভালো হয়ে যায়। জিসানের বাড়ি। গল্পের নায়ক জিসানের পরিচয় এখন দেয়া হবে, এতদিন প্রয়োজন ছিল না তাই দেয়া হয়নি। জিসান তৌফিক হাওলাদারের মেঝ সন্তান। জিসানেরা 3 ভাই বোন: তাওহিদ, জিসান আর ছোট বোন নিশি। তাওহিদ জিসানের বড় ভাই, বাবার সাথে ফ্যামিলি বিজনেসে জড়িত। জিসানেরা এলাকার স্থানীয়, আর ওর বাবাও এলাকার নামিদামি ব্যক্তিদের মধ্যে একজন। বড় ভাই তাওহিদের স্ত্রীর নাম তানজিলা, আর মা রাবেয়া বেগমকে নিয়ে জিসানের পরিবার। আর সবার আদরের মধ্যমণি হল জিসান। জিসানকে তার পরিবার কখনো কিছু বলে না, শুধু জিসানের রাগটাকে সবাই ভয় পায়। জিসানের রাগ খুবই খারাপ, সহজে কাউকে মাপ করে না, তাই ওর ফ্যামিলি কখনো কোনো কিছুতে বাধা দেয় না। জিসান বাড়ির কলিং বেল বাজাচ্ছে। গেট খুলতে আসছে জিসানের ছোট বোন নিশি। নিশি ভাইয়া জড়িয়ে ধরে। আরে ভাবি কই? জিসান: ভাবি কই মানে, ভাবি ওর বাসায়। নিশিকে ওর বাসায় কেন? আমি তো ভাবলাম তুমি সাথে করে নিয়ে আসবে, সবাইকে সারপ্রাইজ দিতে। জিসান: পাগল, তুই ছাড়া বাসায় কেউ জানে না বিয়ের কথা। আগে সবাইকে বলি তারপর। নিশি: কবে বলবা সবাইকে? জিসান: দেখি আজই বলে দেব, বাবা আসুক তারপর। জিসানের মাকিরে: তোরা দরজায় দাঁড়িয়ে ভাই বোন কি প্ল্যানিং করছস? মার কথায় জিসান নিশিকে চুপ থাকতে ইশারা করে। আরে মা কিছু না, তুমি তো জানো ও কেমন, এসেই আগে আমার মাথা খাচ্ছে। এখন বলো তুমি কেমন আছো? মাকে জড়িয়ে ধরে। জিসানের মা: পাগল ছেলে আমার, আমি ভালোই আছি, তুই বল সব ঠিকঠাক হয়েছে তো? জিসান: মানেন নন। জিসান একটু ভয় পেয়ে। জিসানের মা: আরে বাবা, তুই না রায়হানের মামাতো বোনের বিয়ে খেতে গেলি, বিয়েটা ঠিকঠাক মতো হলো কিনা তা জানতে চাইলাম। আর তুই এত মানে করছিস কেন? সব ঠিক আছে তো? জিসান: হে মা, সব ঠিক আছে। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। জিসানের মা: আচ্ছা যা। নিশি মুখ চেপে হাসছে ভাইয়ের কাণ্ডার দেখে। জিসান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসল। ভাবি ভাইয়া আর বাবা কখন আসবে? তানজিলা: জিসানের ভাবি, এই তো আসতে আসতে 7টা-8টা বাজবে। কেন, খুব বেশি দরকার? জিসান: তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে তাই। তানজিলা: ও তো কি এমন ইম্পর্টেন্ট কথা, আমাকে আগে বলো। জিসান: না, সবাইকে একসাথেই বলবো। তানজিলা: ওকে। জিসান খাবার খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ বিশ্রাম নেয়া দরকার। রাতে সবাই খাবার টেবিলে বসছে। রাবেয়া বেগম: জিসান সবাইকে কি বলতে চাস বল? সবাই তো আছে এখন। তোর কি টাকা পয়সা লাগবে? জিসান: না মা, আমার টাকা লাগলে তোমাকেই বলতাম। জিসানের বাবা: রাবেয়া এই বয়সে তোমার ছেলে টাকা না লাগলে আর কি চাইবে,
বিয়ে করার জন্য কাউকে পছন্দ হইছে মনে হয়। জিসানের মা, রে কি বলো, আমার ছেলে কাউকে পছন্দ করবে আর আমি জানব না? আর যদি কাউকে পছন্দ হয় সমস্যা কি? ওর যাকে পছন্দ হবে আমরা তাকেই বউ করে আনব। বল বাবা, তুই কি বিয়ে করতে চাস? নিশি মুখ চেপে আসছে। তানজিলা, নিশি কি হইছে, তুমি হাসছো কেন এত? জিসান, আসলে মা বিয়ে করতে চাই না, বিয়ে করে ফেলছি। খাবার টেবিলে সবাই কি 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 কি? জিসান মাথা নিচু করে আছে। হ্যাঁ মা, আমি বিয়ে করে ফেলছি। নিশিস ভাই, এমন করছো কেন? দেখো ভাইয়া লজ্জা পাচ্ছে। রাবিয়া বেগম, নিশি তুই চুপ থাক। আর জিসান, এসব কি বলছোস? আমরা কখনো তোকে কিছুতে মানা করছি? তুই বললে আমরাই বিয়ে করিয়ে দিতাম, এভাবে একা একা কাউকে কিছু না বলে বিয়েটা করে ফেললি। আমাদের কথা একবারও চিন্তা করলি না। জিসানের মা রাগ করে। জিসানের বাবাকবে করলা। জিসান, গতকাল তাওহিদ তো মেয়েটাকে, আর তুই তো বিয়ে খেতে গেলি আর নিজেই বিয়ে করে ফেললি। তানজিলা, কি হলো দেবারজি, বলো তোমার বউয়ের নাম কি, কি করে? জিসান একবার সবাইয়ের দিকে তাকিয়ে বলল, তিশা। তিশা, শা। উপস্থিত সবাই একসাথে। জিসান নীরব। তাওহিদ রায়হানের বোন। রাইট। জিসান হুম্মম। তাওহিদ, এই কারণেই বলি এত ঘন ঘন ওদের বাসায় যায় কেন? জিসানের বাবা, তুমি আমাদের বলতে পারতে একবার, আমরাই সবাইকে রাজি করিয়ে বিয়েটা করিয়ে দিতাম। এভাবে করাটা মানে কি? জিসান এরপর সবাইকে বলল, গ্রামে কি কি হইছে, আর কোন পরিস্থিতির মধ্যে বিয়েটা করতে হলো। খাবার টেবিলে সবাই চুপ। কেউ কিছুই বলছে না। জিসান, আমি কি কোনো ভুল করেছি বাবা? জিসানের বাবা, আমি আজ খুব গর্বিত মাইসান। তুমি দুটো পরিবারকে বাঁচিয়েছ, তাদের সম্মান রক্ষা করেছ। তুমি ভুল কিছুই করনি। তানজিলা, ছবি আছে তোমার কাছে, দেখাও, তিশাকে দেখতে চাই। জিসান নিজের ফোনটা থেকে তিশার কিছু পিক বের করে দিল। তিশাকে দেখে সবার পছন্দ হল। জিসান মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মা, তুমি কি আমার উপর রাগ করেছ? মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে বল? তাহলে কিছু বলছো না কেন? আমার উপর রাগ হলে আমাকে মারো, বকো, কিন্তু চুপ করে থাকবে না। তুমি আমার সাথে কথা না বললে আমার যে কিছুই ভালো লাগে না, জানো না? পাগল ছেলে, আমি তোর উপর কেন রাগ করব? তুই তো এমন কোনো অপরাধ করিসনি। আচ্ছা বলতো, সত্যি করে বলবি, তুই কি তিশাকে পছন্দ করিস? মা, আমি তিশাকে ভালোবাসি। নিজের জীবন থেকেও বেশি ওকে ভালোবাসি। কবে, কখন, কিভাবে জানি না, কিন্তু এতটুকু জানি ও ছাড়া আমি শূন্য। আমার খালি জীবনকে ভরাট করার জন্য ওকে আমার প্রয়োজন। জিসান ওর মায়ের সাথে খুব ফ্রি, সারা দিন কি করে না করে সবই ওর মাকে বলে, তাই আজও ওর ফিলিংস কাউকে বুঝতে না দিলেও মায়ের কাছে লুকায়নি। আর তিশা, তিশা কি তোকে পছন্দ করে? জানি না মা, ও কখনো আমাকে সেই চোখে দেখেছে কিনা জানি না। আমিও তো আমার ফিলিংস ওকে কখনো বুঝতে দেইনি। কিন্তু আমার তো ভয় হয় তোকে নিয়ে, তোর জিদ আর রাগের কারণে তুই সকলের কাছ থেকে আলাদা হয়ে যাস। তিশা কি তোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে? জিসান ওর মার হাতটা ধরে, তুমি চিন্তা করো না, যেদিন ও আমাকে মন থেকে মেনে নিয়ে ভালোবাসবে, আমার জিদ ও রাগটাকেও আপন করে নিবে। আমি ওকে আমার মতো বানিয়ে নেব। দেখিস আবার ওকে জব্দ করতে গিয়ে তুই না আবার জব্দ হয়ে যাস। জিসানের মা একটি হেসে, শোন রায়হানকে বলে দিস আমরা এই শুক্রবারেই আসছি। আমরা তো তিশাকে দেখেছিলাম তাওহিদের বিয়ের সময়, তখন তো ও আরো ছোট ছিল। আর এখন তো ও এই বাড়ির ছোট বউ, আমাদের ও তো কিছু দায়িত্ব আছে। আচ্ছা মা, আমি বলে দেব।
2 দিন জিসানের সাথে কোনো দেখা বা কথা হয়নি তিশার। 2 দিন পর জিসান রায়হানদের বাড়িতে আসছে তিশাকে পড়াতে। এদিক দিয়ে রায়হানের চাকরিটাও হয়ে গেছে। তিশার মা দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি এসো এসো, ভেতরে এসো। তুমি সেদিন দেখা না করেই চলে গেলা। কাজটা ঠিক করনি। আসলে আংটি বাড়িতে যাওয়াটা খুব দরকার ছিল, কারণ বাসার কেউ কিছু জানত না, আর আমি চাই না তারা অন্য কারো থেকে কিছু জানতে পারুক। তাই আর কি। আরে তুমি কি এখনো আমাকে আংটি বলবে? মা ডাক কবে এখন থেকে? জিসান একটি লজ্জা পেল কথাটা শুনে। ওকে মা, আসলে আমি তিশাকে পড়াতে আসছি। ওর কিছু সমস্যা ছিল, আমি বলেছিলাম গ্রামের বাড়ি থেকে এসে সলভ করে দেব। তাহলে আর ওর পরীক্ষাগুলো দিতে সমস্যা হবে না। তাছাড়া আমাকেও তাড়াতাড়ি বাবার ব্যবসায় জয়েন হতে হবে। বাবা ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বউ তো আজ 2 দিন ধরে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। যাও তুমি ওর রুমে গিয়ে ডাক দেও। বউ শব্দটা শুনে জিসানের খুব ভালো লাগল। তিশার রুমে গিয়ে দেখি আমার ম্যাডাহ হাত পা গুটিসুটি করে ঘুমিয়ে আছে। ওড়না টেবিলে রাখা। ওকে অনেক আদর করতে মন চাইছিল, ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে ধরতে মন চাইছিল। কোনো কিছু চিন্তা না করে ওর গালে একটা কিস করে দিলাম, কিন্তু ম্যাডামের কোনো সাড়া নেই, বুঝলাম সে ঘুমে দিশাহারা। তাই ওর পাশেই ফ্লোরে গিয়ে বসে ওর ঘুমন্ত মুখের মায় যেন পড়ে গেছি। তোকে খুব কাছে পেতে মন চাইছে তিশা। তুই আমার নেশায় পরিণত হচ্ছিস। তোর নেশাটা আমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে। তোকে পাবার জন্য কতকাল নিজেকে পুড়িয়ে ছাই করেছি তা তো তুই জানিসই না। এখন থেকে আমার ভালোবাসায় তোকেও আমি পুড়াবো, তোর মন, দেহে শুধু আমার নেশাই জড়িয়ে থাকবে। একদিন তুইও আমার ভালোবাসায় নিজেকে পুড়িয়ে মারতে চাইবি। এগুলো বলে জিসান তিশার ঠোঁটের দিকে আগাতে তাকে। আরে এই আমি কি করছি, নিজেকে আরো সংযত করতে হবে, আর তো কিছুদিন তারপর তিশা আমার শুধুই আমার। তিশার দিকে তাকিয়ে তোকে বধূ সাজিয়ে আমার ঘরে নিয়ে যাব। তারপর মন ভরে তোকে ভালোবাসব, আমার ভালোবাসাটা তোর সহ্য হবে তো? একটু হেসে জিসান উঠে গ্লাস থেকে হাতে একটু পানি নিয়ে তিশার মুখে মারে। তিশা ভয়ে লাফিয়ে উঠেই এই কেককক রেরোর। জিসান লাইটটা ধরিয়ে চেয়ার থেকে ওড়নাটা নিয়ে তিশার দিকে ছুঁড়ে মারে, আর নিজে চেয়ারে গিয়ে বসে পড়ে। তিশা তো শোকদাহ প্রথমত জিসানকে নিজের ঘরে দেখে, তারপর শোকদাহে ভাবে ওর দিকে ওড়না মারার জন্য। আপনি এখানে কি করেন? আর আমি তো ঘুমিয়েছিলাম, আপনাকে আসতে কে বলছে এই ঘরে? জিসান মা বলছে। জিসান মোবাইল টিপছে আর বলছে। তিশা মা কার মা? জিসান আমার শাশুড়ি। আর তোর মা? তিশা শাশুড়ি। জিসান মম, তোর কি আর কিছু বলা আছে? তাহলে বল, আর যদি না থাকে তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসো। তিশা আপনি আমাকে পড়াতে এসেছেন, কিন্তু কেন? জিসান কেন মানে, এটা কেমন প্রশ্ন? তিশা আরে আমি তো বিয়ের ডাহ আপনার কাছে পড়তে রাজি হয়েছিলাম। পরীক্ষায় খারাপ করলে নাকি ভাইয়া আর বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই এতদিন আপনার অত্যাচার সহ্য করছি। কিন্তু লাভ কি হলো, সেই বিয়ে তো হয়েই গেল, তা আবার হিটলারের সাথে। তাহলে আমি এখন আর কেন পড়ে নিজের এনার্জি নষ্ট করব? কথাগুলো একনাগারে বলে জিসানের দিকে চোখ যায়। জিসান রেগে তিশার দিকে তাকিয়ে আছে। হে খোদাই, আমি কার সামনে কি বললাম? সরি জিসান ভাইয়া, আসলে আর কোনো কথা বলতে দিল না। জিসান মন চাইতাছে ওকে একটা থাপ্পড় মারি, রাগটা এতক্ষণ কন্ট্রোল করলেও জিসান ভাইয়া শুনে মাথা নষ্ট হয়ে গেছে। জিসান তিশার হাতটা পেছনের দিকে বাঁকিয়ে নিজের দিকে টেনে আনে। তিশা জিসানের বুকের সাথে মিশে আছে, ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জিসান কি বললি? আমি হিটলার?
তোর উপর অত্যাচার করি। আর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলে ডাকিস? কেউ শুনলে আমার মান সম্মান কিছু থাকবে না। আর বিয়ে হয়েছে বলে কি পড়তে হবে না? পরীক্ষা খারাপ করলে আমার শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলি? কথা বলিস না কেন? তিশা, সরি, ভুলে বলেছি, আর প্লিজ আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। জিসান তিশাকে ছেড়ে, সরি, একটু জোরেই ধরে ফেলেছি। যা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো। তিশা ফ্রেশ হয়ে পড়তে বসল। জিসান শুধু তিশার সমস্যাগুলো সমাধান করে চলে গেল। রাতে ডাহনারে, বাবা জিসানের পরিবার এই শুক্রবার আসছে তিশাকে দেখতে, আর আংটি পরাতে আসবে, যাতে কেউ কোনো উল্টাপাল্টা কথা না বলতে পারে। কারণ ওদের বিয়েটা তো কেউ এখনো জানে না। তাই তারা তিশার বাবা আর কথা বলতে দিল না। মম, আমি বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আমি এতেই খুশি জিসানের পরিবার খুব সহজে বিয়েটা মেনে নিল। তোমরা সবাই শুক্রবারের জন্য প্রস্তুতি নিয়ে নেও। তিশা শুনছে সবই, কিন্তু কিছু বলার নাই। তিশা রাতে ফেসবুকে কিছু সময় কাটাচ্ছিল, ঘুম আসছিল না বলে। হঠাৎ একটা মেসেজ আসলো, যা দেখে তিশার চোখ কপালে উঠে গেল। কি রে, এত রাতে তুই অনলাইনে কেন? কার সাথে গল্প করছিস? কয়টা বাজে, এখনো ঘুমাসনি কেন? নাকি তোকে ঘুম পাড়াতে আমি আসব? মেসেজটা আর কারো না, জিসানের। তিশা ভয় ফোনটাই বন্ধ করে শুয়ে পড়ে। জিসান এমন কেন? সব সময় রাগ করে কথা বলে, মনে হয় ছোটবেলায় করলা একটু বেশি খাইছে। উনার মাকে জিজ্ঞেস করতে হবে। এই লোকটার সাথে সারা জীবন কিভাবে কাটাবো? হে আল্লাহ, আমাকে রক্ষা করো। চলবে।